সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের প্লাস্টিক নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে একটি উদ্ভিদ কোষের আর প্রাণী কোষের মধ্যে মূল পার্থক্যটাই হলো এই প্লাস্টিকের উপস্থিতি অনুপস্থিতি। উদ্ভিদ এবং প্রাণী কোষের মধ্যে সাধারণত কোষ প্রাচীরটা এবং প্লাস্টিকের উপস্থিতিটা এই দুটাই মূল পার্থক্য হিসেবে গণ্য হয়। কারণ উদ্ভিদ কোষে প্লাস্টিক থাকবে কিন্তু প্রাণী কোষে প্লাস্টিক থাকে না। তো যার কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে যে প্লাস্টিকটা থাকে সেটা কিন্তু আমরা বলতে পারি যে কোষের মধ্যে মানে সাইটোপ্লাজমে উপস্থিত যতগুলো অর্গানিজমস আছে তার মধ্যে সবচেয়ে বড় কোষ অঙ্গাণু হচ্ছে প্লাস্টিক। তো প্লাস্টিক 1883 সালে সনে শিম্পার বিজ্ঞানী শিম্পার উনি সর্বপ্রথম এই প্লাস্টিকের উপস্থিতি উদ্ভিদের সবুজ উদ্ভিদের কোষে প্রথম প্রত্যক্ষ করেন এবং পরবর্তীতে উনি এর নাম দিয়েছিলেন কিন্তু ক্লোরোপ্লাস্ট। তো আমরা আজকে যে প্লাস্টিকটা পড়বো, তো সেই প্লাস্টিকটা কি? প্লাস্টিক হলো যে ঘন স্ট্রোমা এবং গ্রানামের সমন্বয়ে গঠিত একটি কোষ অঙ্গাণু, যেটা কিনা লিপোপ্রোটিন যে স্তর আছে সেই স্তর দ্বারা আবৃত থাকে। সেই অঙ্গাণুকে আমরা বলবো প্লাস্টিক। এই প্লাস্টিক সাধারণত 3 ধরনের হয়। একটা হচ্ছে লিউকোপ্লাস্ট, 2 হচ্ছে ক্লোরোপ্লাস্ট এবং 3 নম্বর হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এখন লিউকোপ্লাস্ট আমরা একটু নামটা দেখি। লিউকো শব্দটা আসছে লিউকস থেকে। লিউকস মানে হচ্ছে বর্ণহীন, তার মানে কি এটা রঙিন না। তাহলে যে প্লাস্টিকে কোনো বর্ণ থাকবে না, মানে বর্ণহীন যে প্লাস্টিক, তাকে আমরা বলবো লিউকোপ্লাস্ট। এখানে কোনো পিগমেন্ট থাকে না, যার জন্য সেটা হচ্ছে বর্ণহীন, আর এই কারণে সেই প্লাস্টিকের নাম হয়েছে লিউকোপ্লাস্ট। আর এই লিউকোপ্লাস্টটা কোথায় থাকে? সাধারণত যে সমস্ত কোষে সূর্যালোক পৌঁছায় না, যত সূর্যালোক পৌঁছানো কোথায়? নিশ্চয়ই মাটির নিচে যে শিকড় আছে সেখানে কিন্তু সূর্যালোক পৌঁছায় না। তাহলে ভূনিম্নস্থ কাণ্ড এবং শিকড় বা মূল এগুলোর ক্ষেত্রে কিন্তু সূর্যালোক যেহেতু পৌঁছায় না, সে কারণে সেখানে কোনো বর্ণকণিকা উপস্থিত থাকে না, যার ফলে সেটা হচ্ছে বর্ণহীন হয়। যেমন আমরা বলতে পারি মূলা, সেটা কিন্তু সাদা রঙের হয়, কারণ সেখানে কোনো পিগমেন্ট থাকে না, সূর্যের আলোও পৌঁছায় না, যার কারণে সেটা হচ্ছে কি লিউকোপ্লাস্ট। আবার এই লিউকোপ্লাস্ট আবার বিভিন্ন ধরনের মানে খাদ্য সঞ্চয় করে রাখে, যার জন্য এই লিউকোপ্লাস্টকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট। অ্যামাইলোপ্লাস্ট যেটা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য সঞ্চয় করে রাখে, সেটাকে আমরা বলছি অ্যামাইলোপ্লাস্ট। আচ্ছা, 2 হচ্ছে ইলায়োপ্লাস্ট। ইলায়োপ্লাস্ট যেটা কিনা চর্বি জাতীয় খাদ্যগুলো সঞ্চয় করে রাখে, তাকে বলা হয় ইলায়োপ্লাস্ট। এবং 3 হচ্ছে অ্যালিউরোপ্লাস্ট। যেটা কিনা প্রোটিন জাতীয় খাদ্যগুলো সঞ্চয় করে রাখে, যে প্লাস্টিকে সঞ্চিত থাকে তাকে বলা হচ্ছে অ্যালিউরোপ্লাস্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লিউকোপ্লাস্ট যে প্লাস্টিকটা আছে সেখানে যে কয় ধরনের যে খাদ্য সঞ্চিত থাকে তার উপর ভিত্তি করে আমরা এই লিউকোপ্লাস্টকে 3 ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট, 2 ইলায়োপ্লাস্ট এবং 3 হচ্ছে অ্যালিউরোপ্লাস্ট। অ্যামাইলোপ্লাস্ট কোনগুলো? যেখানে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য সঞ্চিত থাকে সেটাকে বলছি আমরা অ্যামাইলোপ্লাস্ট। যেটা চর্বি জাতীয় খাদ্য সঞ্চিত করে রাখে সেটাকে বলা হচ্ছে ইলায়োপ্লাস্ট, এবং যেটা প্রোটিন জাতীয় খাদ্য সঞ্চিত করে রাখে সেটাকে বলা হচ্ছে অ্যালিউরোপ্লাস্ট। এখন আসো এই যে এই ক্রোমোপ্লাস্ট কি? ক্রোমো অর্থ কি? রঙিন। ক্রোমো মানে রঙিন, অর্থাৎ যে প্লাস্টিকটা বর্ণময় মানে যেখানে পিগমেন্টস থাকে সেটাকে বলা হয় ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট সাধারণত কিন্তু ক্লোরোপ্লাস্ট থেকে ক্রোমোপ্লাস্টের উৎপত্তি হয়। তো ক্রোমোপ্লাস্ট কি? সূর্যের আলো যদি ক্লোরোপ্লাস্টের মানে সূর্যের আলোর উপস্থিতিতে সেই ক্লোরোপ্লাস্টটা থেকে কিন্তু ক্রোমোপ্লাস্ট তৈরি হয়। তো ক্রোমোপ্লাস্ট যেহেতু রঙিন, তাহলে আমরা সেটা কোথায় পাবো? সেটা আমরা দেখতে পাই যে কি যেগুলো রঙিন ফুল আছে, রঙিন ফল থাকতে পারে, রঙিন বীজ থাকতে পারে, সেগুলোর ক্ষেত্রে কি সেখানে যেহেতু পিগমেন্টস থাকে যার জন্য সেগুলো কি রঙিন হয়, সেই প্লাস্টিকগুলো ক্রোমোপ্লাস্ট। এবং এই যে রঙিন কেন হচ্ছে? কারণ সেখানে কিছু পিগমেন্টস থাকে। কি পিগমেন্টস থাকে? ক্যারোটিন থাকে। ক্যারোটিন আর থাকে জ্যান্থোফিল পিগমেন্টের কারণে কিন্তু সেটা হলুদ বর্ণ ধারণ করে।
আবার ক্যারোটিনের কারণে কি কমলা লাল রং ধারণ করে। এই পিগমেন্টস গুলো থাকে বিধায় এই ক্রোমোপ্লাস্টটা হচ্ছে রঙিন। ঠিক আছে, তো এই ক্রোমোপ্লাস্ট, তাহলে কি বললাম, এই ক্রোমোপ্লাস্ট থাকার কারণে আমাদের কি উপকারটা হয়, যেহেতু ফুলগুলো যদি বর্ণযুক্ত হয়, রঙিন হয়, তাহলে কিন্তু কীটপতঙ্গ সহজে কি আকৃষ্ট হবে এবং পরাগায়ন সংঘটিত হবে। আর পরাগায়ন যদি সংঘটিত হয় তাহলে কি হবে, আমাদের ফুল বা ফল বা বীজের বিস্তারটা খুব সহজেই হয়ে যাবে। সেটা ক্ষেত্রে কিন্তু আমাদের উদ্ভিদগুলোর জন্য ভালো। তো এইটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট। এখন আসো ক্লোরোপ্লাস্ট কি। ক্লোরোপ্লাস্ট যেটা আমরা বললাম, ক্লোরো মানে হচ্ছে যদি সবুজ রঙের পিগমেন্টটা থাকে, সবুজ রঙের পিগমেন্টের উপস্থিতিতে যদি কোনো প্লাস্টিক সবুজ রং ধারণ করে, তাহলে সেটাকে আমরা বলবো কি ক্লোরোপ্লাস্ট। এখানে সবুজ রঙের উপস্থিতিটা খুব বেশি বলেই এর নামকরণ করা হয়েছে ক্লোরোপ্লাস্ট। এবং এখানে কি থাকে, ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি থাকে। দেখা যায় যে ক্লোরোফিল এ থাকে 75% আর হচ্ছে 25% কিন্তু ক্লোরোফিল বি। তো এই হচ্ছে মূলত আমাদের কি ক্লোরোপ্লাস্ট। এখন আমরা মূলত এই ক্লোরোপ্লাস্টটা নিয়ে আলোচনা করব। আমরা ক্লোরোপ্লাস্ট নিয়ে একটু আলোচনা করি। এখন আমাদের মূল টপিকটা আসলে ক্লোরোপ্লাস্ট। তো ক্লোরোপ্লাস্টে কি, আমরা যদি প্লাস্টিকটা দেখলাম, যে প্লাস্টিকের বর্ণটা সবুজ সেই প্লাস্টিককে আমরা বলবো ক্লোরোপ্লাস্ট। তো ক্লোরোপ্লাস্টকে প্রথম দেখতে পান বা কে নামকরণ করেন, যে শিম্পার 1883 সনে। আমরা যেহেতু আগে প্লাস্টিকটা লক্ষ্য করেছিলাম, পরবর্তীতে কিন্তু ক্লোরোপ্লাস্ট নামকরণ তিনিই করেন। তো এই ক্লোরোপ্লাস্টটা কেমন, এই যে লেন্স আকৃতি, সাধারণত উচ্চ শ্রেণীর ক্ষেত্রে ক্লোরোপ্লাস্টটা লেন্স আকৃতি হয়। এবং ক্লোরোপ্লাস্টে কিন্তু উদ্ভিদের যে শর্করাজাত খাদ্য তৈরি হয় সেটা কিন্তু এই ক্লোরোপ্লাস্টেই ঘটে, যার জন্য এই ক্লোরোপ্লাস্টকে বলা হয় কি, যে শক্তির রান্নাঘর, কিচেন অফ দ্য এনার্জি, মানে শক্তি তৈরির রান্নাঘর। সেটাকে বলা হচ্ছে কোনটাকে, এই কোষাঙ্গনকে বলা হচ্ছে ক্লোরোপ্লাস্টকে বলা হচ্ছে। এছাড়া এখানে যেহেতু শর্করাজাত খাবারকে শ্বেতসারজাত খাদ্যে পরিণত করা হয় এবং এখানে কি জমা থাকছে ক্লোরোপ্লাস্টে তৈরি হচ্ছে খাবার, যার জন্য একে কিন্তু আরেকটা নাম আমরা বলতে পারি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ফ্যাক্টরি অফ দ্য কার্বোহাইড্রেট, মানে শর্করা জাতীয় খাদ্যের কি কারখানা বলা হয়, ফ্যাক্টরি অফ সিনথেসিস অফ কার্বোহাইড্রেট। ফ্যাক্টরি অফ সিনথেসিস অফ কার্বোহাইড্রেট, যেহেতু এখানে কার্বোহাইড্রেটটা সিনথেসিস হচ্ছে, সংশ্লেষ হচ্ছে, কার্বোহাইড্রেটটা সংশ্লেষিত হয়ে শর্করা জাতীয় খাদ্য যেহেতু তৈরি হচ্ছে, যার জন্য এই কোষাঙ্গনটাকে আরেকটা নাম হিসেবে চিহ্নিত করা হয়, সেটা হচ্ছে কি ফ্যাক্টরি অফ সিনথেসিস অফ কার্বোহাইড্রেট। তাহলে একটা বললাম কি শক্তি রান্নাঘর, আর একটাকে বললাম কি কার্বোহাইড্রেট তৈরির একটা কারখানা। সেটা কোন অঙ্গাণু, এই ক্লোরোপ্লাস্ট। তাহলে আমরা কিন্তু এমনিতে অনেক সময় কিন্তু প্রশ্ন আসে, যেটা আমরা সরাসরি বলি না, যেটা কোন কোষ অঙ্গাণু। যদি বলা হয় শক্তি রান্নাঘর হিসেবে পরিচিত কোন অঙ্গাণু, সেটা কিন্তু আমরা ক্লোরোপ্লাস্ট ধরে নেব। বা যদি বলা হয় যে এমন একটা কোষ অঙ্গাণু আছে যেখানে কি হয়, কার্বোহাইড্রেট সিনথেসিস হয়, সেই অঙ্গাণুটার নাম কি, সেই অঙ্গাণুটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। তো এই ক্লোরোপ্লাস্ট সাধারণত কি এক একটা কোষে কিন্তু এক এক রকম হয়, মানে সংখ্যার দিক থেকে। যেমন কোনো কোনো কোষে দেখা যায় একটাও থাকতে পারে, আবার একাধিকও থাকতে পারে। আবার দেখা যায় যে উচ্চ শ্রেণীর যে উদ্ভিদগুলো আছে তাতে কিন্তু দেখা যায় যে কমপক্ষে 10 থেকে 40টা ক্লোরোপ্লাস্ট থাকতে পারে। আবার এই ক্লোরোপ্লাস্টের আকারও কিন্তু বিভিন্ন রকম হয়। কীরকম, যে কোনো ক্ষেত্রে দেখা যায় যে ক্লোরোপ্লাস্টটা হচ্ছে রিং আকৃতির, আবার কারোর ক্ষেত্রে হচ্ছে সর্পিল আকৃতির, আবার কারো ক্ষেত্রে দেখা যায় জালিকাকার হয়, আবার কারোর ক্ষেত্রে পেয়াল আকৃতির হয়। তো এরকম বিভিন্ন রঙের, বিভিন্ন শেপের, বিভিন্ন ধরনের আকার আকৃতি ক্লোরোপ্লাস্ট কিন্তু আমরা দেখতে পাই। তো আমরা যদি একটু উদাহরণ একটা ছবি দেখে দেখাই, যেমন ধরো আমি বললাম যে কি কাপ আকৃতি, আমরা জানি সাধারণত ক্লামাইডোমান্সের ক্ষেত্রে কিন্তু এই কাপ আকৃতির হয় ক্লোরোপ্লাস্টটা। কিরকম, এই যে দেখো, এটা হচ্ছে কি কাপ আকৃতির একটা ক্লোরোপ্লাস্ট ক্লামাইডোমান্সের ক্ষেত্রে, একটা শৈবালিকা। আবার কি, আবার ধরো আমি বললাম যে স্পাইরোগাইরা, সেখানে কিন্তু সর্পিলাকার হয়। কিরকম হয়, এটা যদি একটা স্পাইরোগাইরা আঁকি আমি,
এটা হচ্ছে কি ক্লোরোপ্লাস্ট, সর্পিলাকার। যদি আমি এই ক্লোরোপ্লাস্টের প্যাচটাকে যদি খুলে ফেলি তাহলে দেখা যায় যে কোষের দৈর্ঘ্যের চাইতে কিন্তু ক্লোরোপ্লাস্টের দৈর্ঘ্য কিন্তু বড় হবে। এটা হচ্ছে স্পাইরাল অ্যাডাপ্টার। এছাড়া তোমাদের পাঠ্য বইয়ে কিন্তু আরেকটা শৈবাল আছে, ইলোথ্রিক্স। ইলোথ্রিক্সটা আবার কীরকম? ইলোথ্রিক্সে কিন্তু একটা প্রত্যেকটা কোষে কিন্তু এই ক্লোরোপ্লাস্ট বিদ্যমান। সেটা কীরকম? গার্ডেল আকৃতি, মানে ভাঁজ করে রিং আকৃতির মতো। এটা হচ্ছে গার্ডেল আকৃতি, গার্ডেল শেপ ইলোথ্রিক্সের ক্ষেত্রে। ঠিক সেরকম ভাবে ওইডোগোনিয়ামও আছে। ওইডোগোনিয়াম থাকে, সেটা হচ্ছে ওইডোগোনিয়াম, সেখানে থাকে কিরকম জালিকাটা। তো এই ধরনের বিভিন্ন ধরনের কিন্তু আমরা ক্লোরোপ্লাস্ট দেখতে পাই। বিভিন্ন ছোট ছোট যে শৈবাল আছে সেই শৈবালের ক্ষেত্রে কিন্তু এই যে বিভিন্ন শেপের বিভিন্ন আকৃতির এই ক্লোরোপ্লাস্টগুলো আমরা দেখতে পাই। তো সাধারণত উচ্চ শ্রেণীর ক্ষেত্রে, উচ্চ শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু ক্লোরোপ্লাস্টগুলো লেন্স আকৃতির হয়। কীরকম? এই যে একটা চিত্র আমি এঁকে রেখেছি, তোমরা দেখো, এখানে দেখা যাচ্ছে যে লেন্স আকৃতি এরকম একটা কি ক্লোরোপ্লাস্ট বিদ্যমান থাকে উচ্চ শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে। এবং এখানে কিন্তু সংখ্যার দিক থেকেও কিন্তু ভিন্নতর হতে পারে, কেমন 10 থেকে 40টি ক্লোরোপ্লাস্ট থাকে। তো আসো আমরা এখন দেখি যে এই লেন্স আকৃতি ক্লোরোপ্লাস্টের আয়তন কত। লেন্স আকৃতি ক্লোরোপ্লাস্টের আয়তন সাধারণত 3 থেকে 5 মাইক্রন, 3 থেকে 5 মাইক্রন পর্যন্ত হতে পারে। তা আমরা এই ক্লোরোপ্লাস্টের একটু উৎপত্তিটা দেখি, একটু যদি চিন্তা করি উৎপত্তিটা কীরকম হয়। নিম্ন শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু এই আদি যে ক্লোরোপ্লাস্ট থাকে সে আদি ক্লোরোপ্লাস্টটা ভেঙে গিয়ে বিভাজনের মাধ্যমে কিন্তু আমার নতুন ক্লোরোপ্লাস্ট তৈরি হতে পারে। কিন্তু উচ্চ শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে যে আদি প্লাস্টিক থেকে কি এই ক্লোরোপ্লাস্ট তৈরি হয়। কীরকম? দেখা যায় যে শুরুতে একটা ছোট্ট একটা গোলাকার বস্তু থাকে, যেটা কি এস্ট্রোমা সমৃদ্ধ একটা আদি প্লাস্টিক থাকে, ছোট একটা গোলাকার বস্তু থাকে। এবং সেই গোলাকার বস্তু থেকে দেখা যায় যে ভিতরে যে দুটা স্তর থাকে, সেটা দুটা স্তর দ্বারা যে আবৃত থাকে, তার মধ্যে যে ভিতরের যে স্তরটা আছে সেই ভিতরের স্তর থেকে একটা নালিকা বের হয়ে কি করে অনেকগুলো এই যে স্ট্রোমা ল্যামিনাম যেটা আছে, স্ট্রোমা ল্যামিনাম তৈরি করে পরবর্তীতে কি গ্রানা তৈরি করে। এবং এরপরে কি দুইটা স্তর দ্বারা আবৃত হয়ে এক একটা কি ক্লোরোপ্লাস্টে পরিণত হয়। এইভাবে আদি প্লাস্টিক থেকে কি নতুন প্লাস্টিক তৈরি হতে পারে। তাহলে দেখা যাচ্ছে কি নিম্ন শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে প্লাস্টিকটা বিভাজিত হয়ে নতুন প্লাস্টিক তৈরি হতে পারে, এবং উচ্চ শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে কি আদি প্লাস্টিক থেকে সাধারণত কি নতুন প্লাস্টিক তৈরি হয়। তো এখন আমরা যদি একটা ক্লোরোপ্লাস্টকে যদি দেখি, যে ক্লোরোপ্লাস্ট যদি মাইক্রোস্কোপের নিচে দেখি, তাহলে আমরা দেখতে পাবো কতগুলো অংশ দেখতে পাবো। সেগুলো কি কি? দেখো, এই যেটা ক্লোরোপ্লাস্টের চিত্র অঙ্কন করে রাখা হয়েছে, আমরা কি কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে এই ক্লোরোপ্লাস্ট দুইটা লেয়ার দ্বারা আবৃত। এই ক্লোরোপ্লাস্টটা দুটো লেয়ার দ্বারা আবৃত। সেই লেয়ারটা কিরকম? সেই লেয়ারটা হচ্ছে লিপোপ্রোটিন দ্বারা গঠিত। এখানে লিপিডের পরিমাণ কম, দেখা যায় যে লিপিড সাধারণত 25% থাকে, এবং প্রোটিনটা থাকে হচ্ছে লিপিডটা 10 থেকে 20% থাকে, 10 থেকে 20% লিপিড থাকে, আর প্রোটিন থাকে প্রায় 35 থেকে 55% থাকে। এবং বাদ বাকি তোমার ধরো যে এনজাইম থাকে এবং অন্যান্য কিছু মেটাল আয়ন থাকে, নিউক্লিক অ্যাসিড থাকে। তো এইগুলো নিয়ে মূলত কি এই ক্লোরোপ্লাস্টের গঠনটা বললাম। এখন আর ভিতরে কি থাকছে? ভিতরে থাকছে দেখো, এই যে চিত্রটা অঙ্কন করা হয়েছে, এটাকে বলা হচ্ছে গ্রানাম। এগুলো হচ্ছে একটা গ্রানাম, এরকম প্রায় 10 থেকে তোমার 40 থেকে 60টা এরকম করে গ্রানাম থাকে। এছাড়া এখানে থাকে এই স্ট্রোমা ল্যামিনাম, যে প্রত্যেকটা দুটা গ্রানাম যে একটার সাথে একটা নালিকা দিয়ে যুক্ত থাকে, শুকনো নালিকা, এটাকে বলা হয় স্ট্রোমা ল্যামিনাম। আর এই যে ভিতরে যে তরলটা আছে সেই তরলটাকে বলা হয় ম্যাট্রিক্স বা স্ট্রোমা বলা হয়। আর এটাকে বলা হচ্ছে স্ট্রোমা ল্যামিনাম, যেহেতু দুইটা গ্রানামের সাথে যুক্ত থাকে এই সংযুক্তটা নালিকা, তাকে বলা হচ্ছে ল্যামিনাম। আর এক একটা এই যে এক একটা থলের মতো যে এক একটা আকৃতির যে অংশ, এটাকে বলা হচ্ছে থাইলাকয়েড। এরকম করে অসংখ্য, মানে 10 থেকে 100টা থাইলাকয়েড মিলে কিন্তু এক একটা গ্রানাম তৈরি করে। ঠিক আছে, এরকম অসংখ্য এরকম গ্রানা থাকে। এছাড়া এর ভিতরে কি থাকে? কিছু ডিএনএ থাকে, সেছাড়া দানা থাকে, তেলবিন্দু থাকে, আর হচ্ছে এখানে কিছু রাইবোজোম থাকে। এই যে রাইবোজোম থাকে সেটা কিন্তু 70S মানে রাইবোজোম থাকে, যেটা হচ্ছে আদি কেন্দ্রিক রাইবোজোম। তোমাদের একটা কথা বলতে আমি ভুলে গেছি, সেটা হচ্ছে কি যে ক্লোরোপ্লাস্ট কিন্তু উদ্ভিদ কোষে কিন্তু সব কোষে থাকে না।
কোন কোন কোষে থাকে না উদ্ভিদ কোষের ক্ষেত্রে? সেটা হচ্ছে তোমার ফাঞ্জাইতে থাকবে না। ফাঞ্জাই কিন্তু ক্লোরোপ্লাস্ট থাকে না বলে বিধায় কিন্তু ফাঞ্জাইটা কি বর্ণহীন, কিন্তু মানে সরি ক্লোরোপ্লাস্ট থাকে না বলে সে কিন্তু খাদ্য সঞ্চয় করতে পারে না বা খাদ্য তৈরি করতেও পারে না। আচ্ছা, আর কি থাকে না? নীলাভ সবুজ শৈবালে কিন্তু ক্লোরোপ্লাস্ট থাকে না, ঠিক আছে? ব্যাকটেরিয়াতে কিন্তু ক্লোরোপ্লাস্ট থাকে না, কিন্তু ওখানে আবার কি হয়, এই যে নীলাভ সবুজ শৈবালের ক্ষেত্রে যে এখানে বাহিরে যে লেয়ার থাকে, দুইটা যে কি কোষে যে দুটো লেয়ার থাকে, সেখানে ভিতরের লেয়ারটা থেকে একটা ভেসিকেল তৈরি হয়। এই ভেসিকেল তৈরি হয় যে এটাকে থাইলাকয়েড বলে। এই থাইলাকয়েডে কিন্তু কি এই এই যে ফটোসিনথেটিকে অংশগ্রহণ করে, ফটোসিনথেসিসের ক্ষেত্রে এই থাইলাকয়েডটা অংশগ্রহণ করে এই নীলাভ সবুজ শৈবালের ক্ষেত্রে। তাহলে কি বললাম যে উদ্ভিদ কোষে সব কোষে কিন্তু তোমার এই ক্লোরোপ্লাস্ট থাকে না, নীলাভ সবুজ শৈবালে কিন্তু ক্লোরোপ্লাস্ট থাকে না, কিন্তু সেখানে কি থাকছে, সেখানে যে কোষ ঝিল্লির ভিতরে যে লেয়ারটা আছে সেই লেয়ার থেকে কিছু ভেসিকেল তৈরি হয়। ভেসিকেলটা বের হয়ে একটা থাইলাকয়েড তৈরি করে এবং এই থাইলাকয়েডটা কিন্তু ফটোসিনথেসিসে অংশগ্রহণ করে। আচ্ছা, তো আমরা মূল আলোচনায় ফিরে যাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা ক্লোরোপ্লাস্টকে যদি আমরা মাইক্রোস্কোপে দেখি তাহলে বিভিন্ন অংশগুলো দেখতে পাওয়া যায়। তার মধ্যে কি প্রথমটা আমরা বললাম যে আবরণী ঝিল্লি। এই যে আবরণী ঝিল্লি কি আছে, একটা বহিঃস্তর আর হচ্ছে কি অন্তঃস্তর, যেটা দুইটা স্তর দ্বারা যেহেতু আবৃত থাকে সেটা দ্বিস্তরী। এটা যে বহিঃস্তর, বাহিরটাকে বলা হচ্ছে বহিঃস্তর এবং ভিতরটাকে বলা হচ্ছে অন্তঃস্তর। এবং এই যে এখানে কিন্তু ফসফোলিপিড, এই অন্তঃস্তর বহিঃস্তর বললাম, এই আবরণী ঝিল্লি তৈরি করার ক্ষেত্রে কিন্তু ফসফোলিপিডের পরিবর্তে এখানে থাকে গ্লাইকোসিল গ্লিসারাইড। গ্লাইকোসিল গ্লিসারাইড থাকে ফসফোলিপিডের পরিবর্তে, গ্লাইকোসিল গ্লিসারাইডস, যেটাতে ব্যতিক্রমী একটা গঠন এই ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে, ঠিক আছে? যে আবরণী ঝিল্লি তৈরিতে ফসফোলিপিডের পরিবর্তে গ্লাইকোসিল গ্লিসারাইড থাকে, যেটা একটা ব্যতিক্রমী গঠন। এবং তারপর কি দেখতে পাচ্ছি আমরা স্ট্রোমা কি, এই যে ভিতরে যে ঘন যে তরলটা আছে যেটা হচ্ছে কলয়েডাল ধর্মী যেটা, এবং ঘন এই যে এটাকে বলা হচ্ছে কি, যেটা সেমি পারমিয়েবল, যাই হোক এটাকে বলা হচ্ছে স্ট্রোমা। এবং সেই স্ট্রোমাতে দেখা যায় কি কি থাকছে, 70S মানে যে রাইবোসোম থাকে, এই যে এইখান থেকে রাইবোসোমটা হচ্ছে আদিকেন্দ্রিক, 70S মানে সেই জন্য এটা বলছে আদিকেন্দ্রিক। আর কি থাকছে, কিছু ডিএনএ, সার্কুলার ডিএনএ থাকে, এই সার্কুলার ডিএনএ থাকে, আবার কিছু আয়নও থাকে। তো এই যে স্ট্রোমাতে যে বললাম যে রাইবোসোম থাকে, কিন্তু রাইবোসোম মশলার সাথে কি করতে পারবে, সেটা কিছু প্রোটিন সিনথেসিসে অংশগ্রহণ করতে পারবে। এবং এই যে সার্কুলার যে ডিএনএ আছে সেই ডিএনএ আবার কি কাজ করবে, সে কিন্তু সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে অংশগ্রহণ করতে পারবে। এটা হচ্ছে মূলত কি এই যে দুটা কাজ। এছাড়া দেখো এই স্ট্রোমাটা কিন্তু ফটোসিনথেসিসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। কি কাজ করে থাকে, আমরা সাদর সংশ্লেষণের ভিতরে দেখেছি কয়টা কিন্তু ভাগ আছে, কিরকম, যেমন C3 আছে, C4 আছে অন্ধকার পর্যায়ে বা আলোক পর্যায়ে, C3 C4 সম্পন্ন হয়। তো এই C3 এবং C4 এই দুইটা অধ্যায় কিন্তু স্ট্রোমাতে সংঘটিত হয়। তাহলে স্ট্রোমাটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবার দেখো থাইলাকয়েড ও গ্রানাম। থাইলাকয়েড কোনটা, যে বললাম যে থলে আকৃতির যে শেপটা আছে, একটা পর একটা সজ্জিত হয়ে কি একটা গ্রানাম তৈরি করে। সাধারণত 100 থেকে 300 অংস্ট্রম বিশিষ্ট এই কি গ্রানাম হয়। এই যে গ্রানাম এর কত 100 থেকে 300 অংস্ট্রম ব্যাস বিশিষ্ট হয় এক একটা গ্রানাম, ঠিক আছে? 100 থেকে 300 অংস্ট্রম ব্যাস বিশিষ্ট যে একটা ত্রিমাত্রিক যে সজ্জা যে গঠন দেখা যায় তাকে বলা হচ্ছে কি থাইলাকয়েড ও গ্রানাম, এক একটা গ্রানাম তাই, ঠিক আছে? এবং এরকম গ্রানাম কয়টা থাকে, প্রায় 60 থেকে 40 থেকে 60, মানে 40 থেকে 60টা থাকে এই গ্রানাম। এই যেগুলো প্রায় 40 থেকে 60টা থাকতে পারে এক একটা ক্লোরোপ্লাস্টের মধ্যে। এবং দেখো এবং এখানে আর কি কি থাকছে, এখানে কিন্তু লিপিড থাকছে, লিপিডও থাকে। আর এই 10 থেকে 100টি কিন্তু একটা পর একটা সজ্জিত হয়ে এক একটা গ্রানাম তৈরি করে। এবং এর ব্যাস কত, 100 থেকে 300 অংস্ট্রম বিশিষ্ট, ঠিক আছে? এবং দেখো এখানে এক একটা গ্রানামের আবার কি হয়, 3 থেকে 1.7 মানে 3 থেকে 1.7 মাইক্রোমিটার পর্যন্ত হতে পারে এক একটা গ্রানাম। আর এই থলিগুলোর ব্যাস হচ্ছে 100 থেকে 300 অংস্ট্রম বিশিষ্ট। এই হচ্ছে মূলত আমাদের কি ক্লোরোপ্লাস্ট। এছাড়া এতে আর কিছু দেখা যায়, যেহেতু আমরা এই যে ভিতরে যে মেমব্রেনটা আছে ক্লোরোপ্লাস্টের ভিতরে, মেমব্রেনটা কিন্তু আমি একটু ছবিটার ভিতরের অংশটা যদি দেখতে চাই তাহলে কিন্তু আমরা এরকম কিছু অংশ দেখতে পাই। এই চিত্রটা দেখো, এই ভিতরের অংশ, এই যে এক একটা থাইলাকয়েড, যে এটা একটা থাইলাকয়েড, এটা একটা থাইলাকয়েড, এটা একটা থাইলাকয়েড,
পরপর দুইটা থাইলাকয়েড একসঙ্গে করলে কিন্তু আমরা এরকম করে আমরা দেখতে পাবো, ঠিক আছে। তো এই থাইলাকয়েডে কি থাকে, কিছু ফটোসিনথেটিক ইউনিট থাকে এবং কি থাকে, এটিপি সিনথেটাইজ থাকে। এই যে ফটোসিনথেটিক ইউনিট বললাম আর ফটোসিনথেটিক এটিপি সিনথেসিস বললাম, তার মানে কি এটিপি সিনথেসিস মানে হচ্ছে যে এটিপি সংশ্লেষণের জন্য যা যা দরকার, যে সমস্ত এনজাইম দরকার সবকিছু কিন্তু এখানে থাকে, ঠিক আছে। এই ভিতরে মানে এই ক্লোরোপ্লাস্টের যে ভিতরে যে লেয়ারটা আছে তার যে প্রকোষ্ঠ আছে সেখানে এগুলো অবস্থান করে, ঠিক আছে। এটিপি সিনথেসিস এবং কি ফটোসিনথেটিক ইউনিট। এখন একটা ফটোসিনথেটিক ইউনিটে কি থাকে, একটা ফটোসিনথেটিক ইউনিটে কিন্তু থাকে ক্লোরোফিল এ থাকছে, ক্লোরোফিল বি থাকছে। আর আমরা কিন্তু আগে দেখেছি যে ক্লোরোপ্লাস্টের গঠনটা দেখেছি কি, যে সেটা সবুজ ছিল বিধায়, প্লাস্টিকটা সবুজ বিধায় সেটাকে নামকরণ করা হয়েছে কি তোমার ক্লোরোপ্লাস্ট। এবং সেই ক্লোরোপ্লাস্টে কি কি ছিল, ক্লোরোপ্লাস্টে কিন্তু কিছু পিগমেন্টস ছিল। কি পিগমেন্ট ছিল, ক্লোরোফিল এ ছিল, ক্লোরোফিল বি ছিল, ক্যারোটিন ছিল, জ্যান্থোফিলও ছিল। ঠিক এখানে ঠিক সেরকম যে ফটোসিনথেটিক ইউনিটটা কি দ্বারা গঠিত, ফটোসিনথেটিক ইউনিট কিন্তু ক্লোরোফিল এ, বি, জ্যান্থোফিল, ক্যারোটিন এগুলো দ্বারা গঠিত, ঠিক আছে। তো ফটোসিনথেটিক ইউনিট থাকছে আর এটিপি সিনথেসিস থাকছে। এবং এই ভিতরের লেয়ারে কিন্তু যে বস্তুগুলো আছে যে বললাম, এইটাকে কিন্তু বস্তুটাকে বলা হয় কোয়ান্টোসোম। কি বলা হয়, কোয়ান্টোসোম। কোয়ান্টোসোম যেগুলো হচ্ছে কি স্ফটিকাকার বস্তু। এই যে পিগমেন্টসগুলোর কথা বললাম সেগুলো দ্বারা গঠিত যে বস্তুটা, গোলাকার যে বস্তু থাকে তাকে বলা হচ্ছে কি কোয়ান্টোসোম বস্তু। সেগুলো তাহলে কি কোষে অংশগ্রহণ করছে, তারা কিন্তু সালোক সংশ্লেষণের ক্ষেত্রে ভূমিকা রাখছে। তো এই হচ্ছে আমাদের মূলত তোমার ক্লোরোপ্লাস্ট। তো আমি আরেকবার যদি একটুখানি আলোচনা করি যে সেটা কি, যে গঠনগুলো যদি একটু বলি আরেকবার একটু দেখো খেয়াল করে, যে একটা ক্লোরোপ্লাস্ট কি দুইটা স্তর দ্বারা আবৃত থাকে, দ্বিতীয় স্তরে একটা ঝিল্লি দ্বারা আবৃত থাকে। বাইরের স্তরটাকে বলা হয় বহিঃস্তর, ভিতরের স্তরটাকে বলা হয় অন্তঃস্তর। এবং এর মধ্যে যে ঘন যে তরল যে মাতৃকাটা আছে তাকে বলা হচ্ছে কি স্ট্রোমা, ঠিক আছে। ম্যাট্রিক্স যেটা স্ট্রোমা, স্ট্রোমাতে কি থাকছে, স্ট্রোমাতে গ্রানাম থাকছে আর কি স্ট্রোমা ল্যামিলা থাকছে। এই যে গ্রানামগুলো আবার কিভাবে গঠিত হয়, যে একটার পর একটা মানে অসংখ্য কি থাইলাকয়েড, এই এক একটা থাইলাকয়েড বলছি, এবং এরকম 10 থেকে 100টা থাইলাকয়েড মিলে এক একটা গ্রানাম তৈরি করে। এরকম প্রায় 40 থেকে 60টা গ্রানাম কিন্তু এই ক্লোরোপ্লাস্টে থাকতে পারে। এবং সেগুলো কি দুইটা দেখো পরপর দুইটা গ্রানাম কি করে, একটা সূক্ষ্ম নালিকা দ্বারা, একটা সূক্ষ্ম সাইটোপ্লাজম নালিকা দ্বারা একটা যুক্ত থাকে, যেটাকে বলা হচ্ছে কি স্ট্রোমা ল্যামিনাম। স্ট্রোমা ল্যামিনাম বলা হচ্ছে, এই যে স্ট্রোমা ল্যামিনাম। এবং এর মধ্যে কি কি থাকছে, এর মধ্যে কিছু ডিএনএ থাকে, সার্কুলার ডিএনএ থাকে, কিছু শ্বেতসার, তেলবিন্দু, দানা থাকে, তেলবিন্দু থাকে, আর কি থাকে, আর রাইবোজোম থাকে, যেটা কিনা 70S মানে। এবং এছাড়া এর ভিতরে যে ইনার লেয়ার আছে, যেটা ইনার লেয়ারের প্রকোষ্ঠে কি কি থাকছে, কিছু ফটোসিনথেটিক ইউনিট থাকে, এটিপি সিনথেসিস থাকে। এবং এই যে বললাম যে কতগুলো যে ফটোসিনথেটিক যে ইউনিট বললাম সেগুলো যে একটা সূক্ষ্ম গোলাকার একটা বস্তু অবস্থান করে, তাকে বলা হচ্ছে কি কোয়ান্টোসোম। এই হচ্ছে আমাদের মূলত তোমার ক্লোরোপ্লাস্টের গঠন। তো আমরা যদি এর রাসায়নিক গঠনটা বলতে চাই তাহলে রাসায়নিক গঠনটা কেমন, এর রাসায়নিক গঠনটা হচ্ছে কি, ক্লোরোপ্লাস্ট সাধারণত কার্বোহাইড্রেট থাকছে, লিপিড এবং প্রোটিন থাকছে। এছাড়া কিন্তু এখানে কিছু শুষ্ক ওজনের প্রায়, আমি আগেই বলেছি শুষ্ক ওজনের প্রায় কি 10 থেকে 20% লিপিড থাকে, আর প্রোটিন থাকে কি 35 থেকে 55%। এছাড়া এর মধ্যে কিন্তু 80% কি থাকে অদ্রবণীয়, 80% যে প্রোটিন থাকছে সেই প্রোটিনের মধ্যে কিন্তু 80% অদ্রবণীয় প্রোটিন থাকে। এই অদ্রবণীয় প্রোটিনটা কি করে, লিপিডের সাথে যুক্ত থাকে, ঠিক আছে। এবং বাকি যে 20% আছে সেই 20% যে প্রোটিন আছে সেটা থাকছে এবং এনজাইম হিসেবে থাকে। আর ক্লোরোপ্লাস্টে যেহেতু বললাম যে ক্লোরোপ্লাস্টের গঠনের ক্ষেত্রে যে প্রায় 75% হচ্ছে 75% হচ্ছে ক্লোরোফিল এ আর 25% হচ্ছে ক্লোরোফিল বি, ঠিক আছে। আর কি থাকছে জ্যান্থোফিল, ক্যারোটিন এগুলো থাকছে, এগুলো দ্বারাই মূলত ক্লোরোপ্লাস্টের গঠনটা ক্লোরোপ্লাস্টে গঠিত, এবং সামান্য কিছু নিউক্লিক অ্যাসিডও থাকে। এখন এর কাজ কি, দেখো, যেহেতু এটা সবুজ একটা কোষ অঙ্গাণু, যেহেতু একে আমরা কি বলছি কার্বোহাইড্রেট তৈরির কারখানা বলছি, তার মানে কি করবে, সে উদ্ভিদের জন্য খাদ্য তৈরি করবে, এটা হচ্ছে সবচেয়ে বড় একটা ভূমিকা। তাহলে সে সিনথেসিসে অংশগ্রহণ করছে, ফটো রেসপিরেশনে সে অংশগ্রহণ করে, আর কি হচ্ছে, আর দেখো সে হচ্ছে তোমার সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে সে অংশগ্রহণ করে এবং ফটোফসফোরাইলেশন ঘটায়। ফটোফসফোরাইলেশন একটা টার্ম আমরা বলছি, ফটোফসফোরাইলেশন কি, আলোর উপস্থিতিতে যখন একটা ফসফেট তৈরি হবে তখন তাকে বলা হচ্ছে কি ফটোফসফোরাইলেশন। অর্থাৎ আলোর উপস্থিতিতে যদি একটা এটিপি থেকে একটা এটিপি তৈরি হয়, এটিপি প্লাস ইনঅর্গানিক মিলে হচ্ছে কি এটিপি, একে বলা হচ্ছে ফটোফসফোরাইলেশন। এই ফটোফসফোরাইলেশনটা কিন্তু কোথায় সংঘটিত হচ্ছে,
এই ক্লোরোপ্লাস্টে। তাহলে ক্লোরোপ্লাস্ট মানে কোষের একটা গুরুত্বপূর্ণ অঙ্গাণু, যে কিনা কি করছে, উদ্ভিদের খাদ্য তৈরিতে সে অংশগ্রহণ করছে। তাহলে এর ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কোষের ক্ষেত্রে। এছাড়া সে কি করছে, জৈবিক শক্তিকে সে রূপান্তর করতে পারছে। বায়ুর যে কার্বন ডাইঅক্সাইড আছে সেটাকে কিন্তু সংবন্ধন করছে কে, এই কোয়ান্টোসোম। ঠিক আছে, এই বায়ুর কার্বন ডাইঅক্সাইডকে সংবোধন করছে এই কোয়ান্টোসোম, এবং সে কিনা পরবর্তী কি হচ্ছে, কার্বোহাইড্রেট তৈরিতে অংশগ্রহণ করছে। এই হচ্ছে আমাদের মূলত ক্লোরোপ্লাস্ট। তাহলে আশা করি এই চ্যাপ্টারটিতে যতগুলো কোষাঙ্গাণু আছে তার মধ্যে কিন্তু গুরুত্বপূর্ণ কোষাঙ্গাণু একটা ক্লোরোপ্লাস্ট, যেটা কিনা কোষের সাইটোপ্লাজমের যতগুলো অঙ্গাণু আছে তার মধ্যে সর্ববৃহৎ একটি অঙ্গাণু। সুতরাং আমাদের এই কোষাঙ্গটা একটু ভালো করে দেখতে হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো।